according to LRFD method. আমরা আমাদের বেসিক যেই ডিজাইন LRFD মেথডের যে ডিজাইন সেখানে আমরা এটা পড়েছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে কোনো একটা মেম্বার ডিজাইন করতে গেলে তার যে ডিজাইন স্ট্রেংথ শুড বি গ্রেটার অর ইকুয়াল দেন তার আলটিমেট স্ট্রেংথ হতে হবে। সো ডিজাইন টেনসাইল মেম্বারের ক্ষেত্রেও সেম কথাটাই প্রযোজ্য, যে ফাই আর এন শুড বি গ্রেটার ইকুয়াল দেন আর ইউ, যেখানে আর ইউটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন লোড থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, যে লোডগুলো থাকবে সুপার ইম্পোজড লোড, সেই লোডের উপর বেস করে আমরা এটা পাবো। আমরা এটা ইনিশিয়াল যে চ্যাপ্টার 1 আমরা যেটা পড়েছিলাম স্টিলের ফান্ডামেন্টালস, সেখান থেকে পড়েছি। সো বেসড অন দিস ফর্মুলা আমাদের যে তিনটা স্ট্রেংথ আমরা বের করলাম, যে নমিনাল স্ট্রেংথ বাই গ্রস এরিয়া, নমিনাল স্ট্রেংথ বাই ফ্র্যাকচার অফ ইল্ডিং, nominal by yielding of gross area, nominal strength by fracture of effective net area, আর nominal strength by block shear, এই তিনটা ক্ষেত্রে ফর্মুলাগুলোতে কিছুটা স্লাইটলি চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি সেটা একটু আমরা দেখি। সো নমিনাল স্ট্রেংথ বাই ইল্ডিং যেটা আমরা দেখেছিলাম ফর্মুলাটা ছিল FYAG। এখন এই নমিনাল স্ট্রেংথটা যদি AISC LRFD মেথডে আমি যদি বের করতে চাই তাহলে সেটা কি হবে? এখানে আমরা এই যে ফাই আর এন শুড বি গ্রেটার ইকুয়াল দেন আর ইউ, এটা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ফর্মুলাটাকে আমরা ফাই আর এন গ্রেটার দেন অর ইকুয়াল টু আর ইউ যেটা আছে সেটাকে আমরা বলতে পারি ফাই টি এন শুড বি গ্রেটার ইকুয়াল দেন টি ইউ। তাহলে এখানে টি এনটা কি? টি এনটা হচ্ছে এখানে সেই নমিনাল স্ট্রেংথ, টি ইউ যেটা সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরড লোড অফ দ্য টেনশন মেম্বার, আর ফাই যেটা ফাই হচ্ছে গিয়ে সেই রেজিস্ট্যান্স ফ্যাক্টর। তাহলে এখন এই ক্ষেত্রে এই যে ফাই টি টি এন এটা আমরা কোথা থেকে পাবো? এটা পাবো আমার মেম্বারের যে নমিনাল স্ট্রেংথ সেখান থেকে। তাহলে এই নমিনাল স্ট্রেংথটাই আসবে বেসিক্যালি আমাদের মেম্বারের আইদার ইল্ডিং থেকে অথবা ফ্র্যাকচার থেকে অথবা ব্লক শিয়ার থেকে। তাহলে আমরা বলতে পারি এখানে বেসিক্যালি শুধু ফাই না বলে আইটি বলা উচিত। আইটিটা হচ্ছে যে আমাদের যে রিডাকশন ফ্যাক্টর ফর টেনসাইল স্ট্রেংথ ফাই টি, সেটা আমরা বলি দ্যাট উইল বি বেটার।
ITTN সো ফর দ্য ইল্ডিং অফ গ্রস এরিয়া এর আগে আমরা যে বেসিক ফর্মুলাটা দেখেছিলাম সেটা ছিল কি যে FYAG, আর এখন আমরা বলছি অ্যাকর্ডিং টু দি AISC LRFD মেথড। LRFD মেথডে যখন আমরা যাচ্ছি তখন এর সাথে কি হচ্ছে, একটা ফ্যাক্টর, রিডাকশন ফ্যাক্টর আমাদের অ্যাড হচ্ছে। সেই রিডাকশন ফ্যাক্টরটাই হচ্ছে বেসিক্যালি এই φT, এবং এই φT এর ভ্যালুটা কত? ফর টেনসাইল মেম্বার φT for yielding of the gross area will be 0.9. এখন আমি যখন মেম্বার ডিজাইন করব, আমাকে যদি বলা হয় যে হোয়াট উইল বি দ্য ডিজাইন স্ট্রেংথ অফ এ মেম্বার ফর ইল্ডিং অফ দ্য গ্রস এরিয়া, তখন আগে যেমন আমরা শুধু FYAG বের করছি, এখন কিন্তু আর শুধু FYAG করব না। তখন আমাকে কি করতে হবে? বলতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য LRFD মেথড ডিজাইন স্ট্রেংথ উইল বি φTTN is equal to 0.9 FYAG। তাহলে FYAG যে ভ্যালুটা আসবে সেটাকে আবার 0.9 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। কেন? কারণ এই 0.9টা হচ্ছে আমাদের সেই স্ট্রেংথ, সরি 0.9টা হচ্ছে আমাদের সেই রিডাকশন ফ্যাক্টর। তাহলে এই রিডাকশন ফ্যাক্টরটা যদি আমি জেনে আমি যদি মেম্বারের স্ট্রেংথটা যদি বের করতে পারি, তাহলে সেটা ইকুয়াল হবে কিসের? TU। যে TUটা আসবে কোথা থেকে? আমার মেম্বারের স্ট্রেংথ বা লোড থেকে আসবে। সিমিলার ওয়েতে ফর দ্য কেস অফ ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়ার ক্ষেত্রে আমাদের যে φT যেটা আসবে সেই φT এর ভ্যালুটা হবে 0.75।
মিন্স ফ্র্যাকচারের জন্য স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর যেটা আমরা ইউজ করব সেটার ভ্যালু হবে 0.75। বাদ বাকি যে ভ্যালুগুলো FUAE সেটা আগের মতোই থাকতেছে। যেমন আজকে যে প্রবলেমটা আপনাদের কুইজে দেওয়া হয়েছে সেখানে আপনাদেরকে বলা হয়েছে কি যে ডিটারমাইন দ্য নমিনাল টেনসাইল স্ট্রেংথ। কিন্তু এই কোশ্চেনটাকে আমি যদি আবার বলতাম যে ডিটারমাইন দ্য নমিনাল টেনসাইল স্ট্রেংথ অ্যাকর্ডিং টু AISC LRFD মেথড, ঠিক আছে? তাহলে LRFD মেথডে যদি আপনাদেরকে বলতাম যে ডিটারমাইন দ্য নমিনাল টেনসাইল স্ট্রেংথ ফর দ্য ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে FUAE আপনি যেটা বের করছেন সেটার সাথে 0.75 মাল্টিপ্লাই হয়ে যাবে। আর যেহেতু আজকে পরীক্ষাতে আমি আপনাদেরকে বেসড অন AISC LRFD এই কথাটুকু আমি শুধুমাত্র বলি নাই, তাহলে আর এই যে ফাইটি সেই ভ্যালুটা আসলো না। আপনারা কি বের করছেন, শুধুমাত্র TN বের করছেন, যে TN ইজ ইকুয়াল টু FUAE, যেখানে AE ইজ ইকুয়াল টু এগেন U ইন্টু AN। AN-টা ছিল আমাদের নেট এরিয়া, তাই না? Yes, sir. আচ্ছা, again for the case of block shear fracture, ব্লক শেয়ারের ক্ষেত্রে কিন্তু আবার দুইটা কেস নিশ্চয় আপনাদের খেয়াল আছে। কি কি? একটা ছিল আমাদের শিয়ার ইল্ডিং টেনশন ফ্র্যাকচার, আরেকটা ছিল শিয়ার ফ্র্যাকচার টেনশন ফ্র্যাকচার। তাহলে যদি ফার্স্ট কেসের ক্ষেত্রে যদি আমরা আসি এখন, যে শিয়ার ইল্ডিং টেনশন ফ্র্যাকচার, হচ্ছে লিখেছি না, লিখি নাই, phi TTN is equal to
শিয়ার ইল্ডিং এবং টেনশন ফ্র্যাকচার যেটা সেটা আমরা পারি, ডিপেন্ড করবে বেসিক্যালি let's equal then .6 FYAGV is less equal than 0.6 FUANV হয় তাহলে শিয়ার ইল্ডিং টেনশন ফ্র্যাকচার হবে। আর যদি এই ভ্যালুটা গ্রেটার দেন হয় তাহলে হবে আমাদের শিয়ার ফ্র্যাকচার টেনশন রাপচার। ঠিক আছে, এবং দুই ক্ষেত্রেই যেহেতু আমাদের ব্লক শিয়ার, সো ব্লক শিয়ারের যে ভ্যালুটা আসবে সেটা হবে আমাদের 0.75। বুঝতে পারলাম? তাহলে এখন যদি আমাকে যদি বলবে যে অ্যাকর্ডিং টু দ্য LRFD মেথড হোয়াট উইল বি দ্য ডিজাইন টেন্সাইল স্ট্রেংথ অফ দ্য মেম্বার, তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে TN যে ভ্যালুটা এতদিন আমরা বের করছি সেটার সাথে এই 5 ফ্যাক্টরটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, yes sir. এখন আমরা একটা প্রবলেম করব। বইয়ে সুন্দরভাবে করানো আছে, তাহলে আমি এটা বই থেকেই বুঝতে পারি। Example number 3.9.3 এক্সাম্পলটাতে আমাদেরকে বলা হয়েছে যে সিলেক্ট এ টেনশন ডায়াগোনাল মেম্বার ফর এ রুফ ট্রাস অফ এ 572 গ্রেড 50 স্টিল ইউজিং AISC LRFD ডিজাইন মেথড। আমাদেরকে এই লোড দেয়া আছে সেটা বলা হচ্ছে যে এক্সিয়াল টেনশন ইজ 60 কিপ ডেড লোড অ্যান্ড 6 কিপ লাইভ লোড and the member is 12 feet long, মানে মেম্বারের লেংথ হচ্ছে 12 feet. Assume 7 by 8 inch diameter bolts are located on a single gauge line in standard hole. আমাদেরকে অ্যাসিউম করতে হবে যে যে মেম্বারটা আমি ডিজাইন করব সেই মেম্বারটা যেখানে গাসেট প্লেটের সাথে কানেক্ট হবে সেটা সিঙ্গেল গেজ লাইনে আমার কানেক্ট হবে এবং যে হোলটা আমরা ইউজ করব সেগুলো হবে স্ট্যান্ডার্ড হোল। Assume the preferable limit on slenderness ratio. Slenderness ratioটা হচ্ছে আমাদের লেংথ এবং তার যে লিস্ট রেডিয়াস অফ জাইরেশন সেটার যে রেশিও, সেই স্লেন্ডারনেস রেশিও আমাদেরকে অ্যাসিউম করতে বলা হয়েছে 240, which is basically not an AISC limit. কোশ্চেনে বলা আছে কারণ AISC লিমিট অনুযায়ী 150 নিচে হতে হবে, বাট এই কোশ্চেনের জন্য বলা আছে স্লেন্ডারনেস রেশিও লিমিটটা হতে পারবে
240 আমাদেরকে দুইটা কন্ডিশন বলা হয়েছে। নাম্বার 1, সিলেক্ট দি লাইটেস্ট সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার, মানে আমাকে একটা অ্যাঙ্গেল মেম্বার ডিজাইন করতে হবে যেটা কিনা লাইটেস্ট এবং সিঙ্গেল মেম্বার হবে। সেকেন্ড কন্ডিশনে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য লাইটেস্ট ডাবল অ্যাঙ্গেল মেম্বার, মানে পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল মেম্বার আমি নিতে পারবো যেটা লাইটেস্ট হতে হবে এবং হ্যাভিং লেগ সেপারেটেড বাই 1/4 ইঞ্চ ব্যাক টু ব্যাক, মানে দুইটা যে লেগ থাকবে সেই লেগ গুলো পাশাপাশি 1/4 ইঞ্চ গ্যাপে আমার প্লেস করা হবে। আপনারা কি বইয়ের লেখাগুলো ঠিকমতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, নাকি আমি আবার এগুলো লিখে লিখে আপনাদেরকে বুঝাবো? স্যার বোঝা যাচ্ছে। ওকে ফাইন, যেহেতু এই প্রবলেমটা বই করা আছে কারণ আমি আর করছি না, ঠিক আছে? আমি বরঞ্চ আপনাদেরকে নতুন একটা প্রবলেম যখন প্র্যাকটিস করাবো তখন সেটা আমি হচ্ছে গিয়ে লিখে আপনাদেরকে করাবো। তাহলে এই মেম্বারটা যে ডিজাইন করতে হয় আমাদেরকে কি করতে হবে? আমরা জানি যে ডিজাইনের জন্য আমাদের তিনটা কন্ডিশন আছে। এক, মেম্বারটা কি গ্রস এরিয়ার ইল্ডিং এ ফেল করবে, নাকি দুই, মেম্বারটা ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া অ্যালং বোল্ট সেখানে ফেল করবে, নাকি মেম্বারটা আমার ব্লক শিয়ারে ফেল করবে। যেখানে যাই না কারণ প্রথম যে সূত্রটা আমাদের সেটা হচ্ছে কি যে phi t tn should be greater equal than tu, that means এই যে ফর্মুলাটা এটা হচ্ছে আমাদের ডিজাইন স্ট্রেংথ রিকোয়ারমেন্ট। এইখানে যে টিউটা আমরা বলছিলাম যে টিউটা হচ্ছে কি ফ্যাক্টরড লোড, যেটা কিনা আমার সুপার ইম্পোজড যে লোড থাকবে সেখান থেকে আসবে। তাহলে কোশ্চেনে আমাকে বেসিক্যালি লোডটা দিয়ে দেওয়া আছে, আমাকে বলা হয়েছে যে এক্সিয়াল টেনশন লোড হচ্ছে 60 কিপ ডেড লোড এবং 6 কিপ লাইভ লোড। তাহলে ডেড লোড যদি আমি 60 কিপ ধরি আর লাইভ লোড যদি 6 কিপ যেটা আমাকে দেয়া আছে, এটার সাথে আমরা জানি যে আমাদের প্রেফারেবল যেই কোডগুলো আছে সেই কোড অনুযায়ী দুইটা কম্বিনেশন হতে পারে। একটা হচ্ছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, আরেকটা হচ্ছে 1.4 ডেড লোড। অন্য যে কম্বিনেশন গুলো আছে এআইএসসি তে সেই কম্বিনেশন গুলোর সাথে আইদার উইন্ড লোড অর আর্থকুয়েক লোড অর স্নো লোড বা এরকম বিভিন্ন আমার আলাদা লোড থাকবে। কিন্তু তাহলে যেহেতু আমার এখানে উইন্ড লোড বা স্নো লোড বা হচ্ছে রেইন লোড এরকম কোনো কিছু দেয়া থাকছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেড এবং লাইভ লোডের জন্য দুইটা কম্বিনেশন পাচ্ছি। একটা হচ্ছে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, সেকেন্ড কম্বিনেশন হচ্ছে 1.4 ডেড লোড। তাহলে দুইটা কম্বিনেশনের মধ্যে আমরা যদি আগে কম্পেয়ার করে আমরা দেখতে পাই 1.4 ডেড লোড যেটা সেখানে আমাদের ম্যাক্সিমাম লোড আসতেছে which is 84 কিপ, আর যদি 1.2 ডেড লোড এবং 1.6 লাইভ লোড আমরা নিতাম তাহলে আমাদের লোড আসে 82 কিপ। তাহলে দুইটার মধ্যে যেটা বড় সেই কম্বিনেশনের লোড কম্বিনেশনটা হবে আমাদের ডিজাইন লোড কম্বিনেশন। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই কেসে ডিজাইন লোড কম্বিনেশন হচ্ছে 84 কিপ বা 1.4 ডেড লোড। এটা হচ্ছে এলআরএফডি মেথডের জন্য। এখন টিইউ ভ্যালুটা আমি পেয়ে গেছি, তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে মেম্বার ডিজাইন করতে হবে which is phi t tn। ফার্স্ট অফ অল মেম্বার যদি আমার ইল্ডিং এর মাধ্যমে হয় তাহলে এই টিইউ ভ্যালুটা সমান হবে কি phi t tn is equal to phi t fyag। এখন যদি ইল্ডিং এর ক্ষেত্রে আমরা ফাই এর ভ্যালু জানি 0.90, fy মেম্বার আমাকে বলে দেওয়া আছে A572 গ্রেড 50 স্টিল, এই যে আমাকে বলা ছিল A572 গ্রেড 50 স্টিল, তাহলে fy আমরা ডাইরেক্টলি বের করতে পারতেছি 50। আর যদি এটা ইল্ডিং না হয়ে যদি ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি fy phi t ইন্টু FUAE, যেখানে phi t এর ভ্যালু হচ্ছে 0.75, FU যেটা সেটা হচ্ছে 65। এখন দুইটা ইকুয়েশনে আমার দুইটা জিনিস আননোন, একটা হচ্ছে AG যেটা কিনা গ্রস এরিয়া, আরেকটা হচ্ছে AE যেটা ওই যে আমি মেম্বারটার মধ্যে যেই সিঙ্গেল বোল্ট লাইন আমাকে বলা হয়েছিল যে বোল্ট যেটা ইউজ হবে সেটা হচ্ছে সিঙ্গেল গেজ লাইন ইন স্ট্যান্ডার্ড হোল, সেভাবে আমাকে বসানোর পর এফেক্টিভ নেট এরিয়া ক্যালকুলেট করতে হবে।
তাহলে এখন আমরা যদি দেখি যে এই যে আমাদের ডিজাইন যে লোডটা আছে 84 কিপ, সেখান থেকে আমার এজি কত দরকার আর এই কত দরকার, তাহলে আমরা কি লিখতে পারি যে 5TTN যেটা হচ্ছে বেসিক্যালি 84 ইজ ইকুয়াল টু 0.9050 ইনটু এজি। তাহলে এখান থেকে এজির ভ্যালুটা আমরা কি পাবো, 84 ডিভাইডেড বাই 0.9 ডিভাইডেড বাই 50, তাহলে রিকোয়ার্ড এজি আমি পাচ্ছি 1.87 স্কয়ার ইঞ্চ। সিমিলার ওয়েতে ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়ার যে কন্ডিশন, সেখান থেকে আমরা যদি যাই তাহলে আমাদের রিকোয়ার্ড এই যেটা আমরা পাই সেটা হচ্ছে 84 ডিভাইডেড বাই 0.75 ডিভাইডেড বাই 65 which is 1.72 স্কয়ার ইঞ্চ। তার মানে আমাকে এমন একটা মেম্বার নিতে হবে যার গ্রস এরিয়া 1.87 স্কয়ার ইঞ্চ মিনিমাম হইতে হবে এবং এফেক্টিভ নেট এরিয়া হইতে হবে 1.72। এই ক্ষেত্রে আবার আরেকটা বিষয় আমরা আসি, যদি আমরা সিঙ্গেল অর ডাবল অ্যাঙ্গেল সেকশন যেটাই নেই না কেন, ইউটা তাহলে কত হবে, কারণ এই যেটা সেটা তো হচ্ছে কি এফেক্টিভ নেট এরিয়া, যেই এফেক্টিভ নেট এরিয়া ইজ ইকুয়াল টু আবার আমরা জানি ইউ ইনটু এএন, এবং এই ইউটা হচ্ছে কি শিয়ার ল্যাগ ফ্যাক্টর। তাহলে শিয়ার ল্যাগ ফ্যাক্টর যদি আমরা যদি এখানে ধরে নিই 0.80, যেটা কিনা আমাদের ওই যে ডিজাইন টেবিল থেকে এসেছিল, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আমি আপনাদেরকে একটা টেবিল তৈরি করে দিয়েছিলাম শিয়ার লেগ ফ্যাক্টর কমন যে ভ্যালুগুলোর জন্য। সো যেহেতু আমাদেরকে অ্যাঙ্গেল সেকশন নিতে হবে, সো সেখান থেকে আমরা ওয়ান লেগে যেহেতু আমরা প্লেস করব, সো আমি ধরে নিচ্ছি, আমি জানি না এখানে কয়টা ফাস্টেনার ইউজ হবে, সো আমাদেরকে দুইটা কন্ডিশন বলা ছিল যে যদি আমাদের 2 বা 3টা ফাস্টেনার থাকে, বোল্ট থাকে, তাহলে 0.60 হবে, আর যদি 4 বা তার অধিক সংখ্যক ফাস্টেনার বা বোল্ট বা রিভেট যদি থাকে তাহলে সেখানে 0.80 হবে, কিন্তু এক লাইনে হতে হবে। সো এখানে যেহেতু আমাকে কোশ্চেনে বলে দেওয়া হয়েছে যে আমাদের যেই বোল্ট গুলো হবে সেগুলো সিঙ্গেল গেজ লাইনে হবে, তাহলে সিঙ্গেল গেজ লাইনের জন্য আমাকে বলা হয় নাই যে 4টা হবে নাকি 3টা হবে, তাহলে সেফ সাইডে থাকার জন্য আমি ধরে নিচ্ছি যে 4 বা তার অধিক সংখ্যক গেজ লাইন হইতে পারে। তাহলে এই কারণে আমরা ইউ ভ্যালুটা ধরে নিচ্ছি 0.80। তাহলে 0.80 যদি আমরা ইউ ভ্যালুটা এখানে বসাই, তাহলে আমি এফেক্টিভ নেট এরিয়া থেকে আমি শুধু নেট এরিয়া ক্যালকুলেশন করতে পারি। তাহলে নেট এরিয়াটা কি দাঁড়াচ্ছে, 1.72 ডিভাইডেড বাই 0.8 ইজ ইকুয়াল টু 2.15 স্কয়ার ইঞ্চ। তার মানে আমি এমন একটা মেম্বার ডিজাইন করতে হবে যেটার গ্রস এরিয়া হতে হবে 1.87 স্কয়ার ইঞ্চ আর নেট এরিয়া হতে হবে 2.15 স্কয়ার ইঞ্চ। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম? Yes, sir. Yes, sir. এই পর্যন্ত বুঝতে পারেন এমন কেউ আছেন কিনা, থাকলে বলেন, কারণ ফার্দার মুভ করার পর যদি বলেন যে স্যার আমি এই জায়গায় বুঝি নাই, তাহলে বিশাল বড় প্রবলেম। সবাই বুঝতে পারছেন, ভেরি গুড। এখন তাহলে আমরা সামনের দিকে দেখি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন গ্রস এরিয়া এবং নেট এরিয়া এই দুইটার মধ্যে যখন কম্পেয়ার করতাম, গ্রস এরিয়ার এরিয়াটা কি বেশি, নেট এরিয়া কি হয়, গ্রস এরিয়া থেকে বোল্ট করার পর ছিদ্র কমে যায়, তাই না? সেটাই তো হচ্ছে নেট এরিয়া। Yes, sir. কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রস এরিয়া হচ্ছে 1.87 স্কয়ার ইঞ্চ আর নেট এরিয়া হচ্ছে 2.15 স্কয়ার ইঞ্চ। তার মানে নেট এরিয়ার ভ্যালুটা গ্রস এরিয়ার থেকে বেশি। তো যদি এইটাকে আমি যদি নেট এরিয়া ধরি, তাহলে বোল্ট যদি যোগ করতাম, বোল্টের এরিয়াটুকু যদি বাদ না করতাম, তাহলে গ্রস এরিয়া কি আরো বেশি হওয়া উচিত? Yes, sir. কিন্তু রিকোয়ার্ড গ্রস এরিয়া তো আমার 1.87, এর থেকে বেশি হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি না যে এই মেম্বারটার কন্ট্রোলিং ফ্যাক্টর যেটা, যে এরিয়া কত হবে সেটা ফিক্সড এবং সেটা হচ্ছে 1.87 স্কয়ার ইঞ্চ, কারণ এর থেকে আমার যদি বেশি নেই তাহলে আমার দেখা যাবে যে এই কম এরিয়াতেই আগে ফ্র্যাকচার ইল্ডিং হয়ে যাবে মেম্বারটা। তার গ্রস এরিয়া যেহেতু কম, তাহলে নেট এরিয়া বেশি তো আমার হওয়ার প্রশ্নই আসে না।
বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। বুঝা বলতেছি নাকি না বুঝা বলতেছি? সিম্পল হিসাবটা দেখেন, আপনার রিকোয়ার্ড নেট এরিয়া হচ্ছে 2.15 আর রিকোয়ার্ড এজি মানে গ্রস এরিয়া হচ্ছে 1.87। এই 1.87টা কোথা থেকে আসছে? ওই যে ইল্ডিং অফ দ্য গ্রস এরিয়া। সো ইল্ডিং যদি হইতে হয় তাহলে আমার 1.87 এরিয়া লাগবে। আর এএন যেটা কিনা হচ্ছে নেট এরিয়া, যেটা থেকে বেসিক্যালি কি হবে, আমার মেম্বারটা ফ্র্যাকচার ঘটবে কানেকশন বরাবর। সেই বরাবর যদি ফ্র্যাকচার হইতে হয় তাহলে আমার এরিয়া লাগবে মিনিমাম 2.15। তার মানে এই নেট এরিয়াটাকে আমি যদি কন্ট্রোলিং ফ্যাক্টর ধরি তাহলে গ্রস এরিয়া কি আরো বেশি লাগবে না? ইয়েস স্যার। তাহলে সেই গ্রস এরিয়া যদি প্রোভাইড করি আমি, তাহলে বোথ আমার নেট এরিয়াটাকেও আমি স্যাটিসফাই করতে পারছি, মানে নেট এরিয়াও আমার হচ্ছে গিয়ে নেট এরিয়াতে ফ্র্যাকচার ঘটবে না। এট দ্য সেম টাইম রিকোয়ার্ড এজ যেহেতু 1.87, তার মানে কি কম, তার মানে আমি যদি বেশি প্রোভাইড করি তাহলে কি ইল্ডিং হবে নাকি হবে না? স্যার হবে লিঙ্ক। কেমনি ইল্ডিং হবে? গ্রস এরিয়া 1.87, ঠিক আছে? তার মানে 1.87 মিনিমাম প্রোভাইড, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। কিন্তু খেয়াল করে দেখেন, মিনিমাম এটা রিকোয়ার্ড এজিতে বোঝানো হচ্ছে মিনিমাম গ্রস এরিয়া। তার মানে একটা মেম্বার যেটা আমি ডিজাইন করব তার মিনিমাম এরিয়া যদি হয় 1.87, তাহলে সে আমার ইল্ড করবে না। কিন্তু ওই মেম্বারটার নেট এরিয়া যদি 2.15 এর থেকে যদি কম হয় তাহলে সে কি হবে? সে কিন্তু ফ্র্যাকচার ঘইটা যাবে। তার মানে নেট এরিয়া মিনিমাম লাগবে 2.15। তাহলে আপনি কোনটা দিবেন? একটা মেম্বার আপনি নিচ্ছেন যেটা আপনার যদি 1.87 দেন তাহলে গ্রস হবে না, মানে গ্রস স্যাটিসফাই করতেছে কিন্তু নেট এরিয়া তো স্যাটিসফাই করলো না। নেট এরিয়া তো দরকার আরো বেশি, 2.15 দরকার, মানে আপনার ইল্ডিং করবে না কিন্তু ফ্র্যাকচার তো ঘটে যাবে। এর আগে আমরা অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস বলতে আমাদের প্রবলেম ডিজাইন করা ছিল, আমরা বের করছি যে লোড কতটুকু সে নিতে পারতেছে, সেটাকে তার সেফ লোড বলছি। আর এখন আমাকে সুপার ইম্পোজড লোড দেয়া আছে, আমাকে এখন মেম্বার ডিজাইন করতে হবে যে এটা কি অ্যাঙ্গেল সেকশন হবে, বা অ্যাঙ্গেল সেকশন হইলেও সেকশনটা কি সাইজের হবে, বোল্ট কিভাবে আমি প্লেস করব, সেটা আমাকে ডিজাইন করতে হচ্ছে। সো এটা হচ্ছে ডিজাইন প্রবলেম। এর আগে এতদিন ধরে আমরা যেগুলো শিখছি সেগুলো ছিল কিন্তু অ্যানালাইসিস প্রবলেম। সো অ্যানালাইসিস প্রবলেমে আমরা কি করছি, যেটা সবচেয়ে কম লোড সেটাকে আমরা ধরছি। কিন্তু ডিজাইন প্রবলেম যখন আমি নিচ্ছি তখন আমাকে খেয়াল রাখতে হচ্ছে কি, যে রিকোয়ার্ড এজি যেটা, এই পরিমাণ এজি যদি প্রোভাইড করি তাহলে আমার মেম্বারটা ইল্ড করবে না, কিন্তু নেট এরিয়া তো রিকোয়ারমেন্ট হচ্ছে এত, এর থেকে যদি কম দেই তাহলে কি হবে? সে ফ্র্যাকচার হয়ে যাবে না? ইয়েস স্যার। এটাই এতক্ষণ ধরে ঘুরায় পেঁচে আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আপনারা বুঝতেছেন না। আমি যেটাই বলি সেটার সাথেই বলেন ইয়েস স্যার। আমি আসলে বুঝতেছি না আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। বাকিদের তো কোনো সাউন্ড শব্দই শুনতেছি না। সাকিব, তারপর জেমি, রাফি, আপনাদের তো কারো কোনো স্যার সাউন্ড একটু শব্দই শুনতেছি না। কনফিউজ হয়ে গেছি স্যার। কনফিউজড হওয়ার কিছু নয়। আপনি চিন্তা করেন যে আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং এর উপরে আপনি একটা ট্রাস বানাবেন, সেই ট্রাসের একটা মেম্বার দিবেন। এখন আপনাকে বলা হচ্ছে যে যদি আপনি 1.87 এই পরিমাণ ট্রাসের যে মেম্বারটা দিবেন সেটার এরিয়া যদি 1.87 দেন
তাহলে কি হচ্ছে, রিকোয়ার্ড এজি যেটা মানে গ্রস এরিয়া সেটা কভার করতেছে। কভার করলে কি হবে, ইল্ডিং হবে না। স্যার এর তো কম নেওয়া যাবে না, মিনিমাম হলো 1.87 নিতে হবে, এই তো? হ্যাঁ, এটা নিলে কি হবে, ইল্ডিং হবে না। আর তা- যদি ফ্র্যাকচার তাহলে রেজিস্ট করতে চান, ঠিক আছে, ফ্র্যাকচার যদি রেজিস্ট করতে চান তাহলে আপনাকে মিনিমাম দিতে হবে 2.15। 2.15 দিলে ফ্র্যাকচার হবে না। এখন আপনি স্যার বলেন স্যার আপনি তাহলে কোনটা কি দিবেন? 2.15 এর 1.5 বেশি টা দিলেই নিয়ে তো হয়ে যায়? স্যার ইয়েস এক্স্যাক্টলি, এটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি যে 2.15 এর বেশি যদি দেন তাহলে আপনার 2.15 যেটা সেটাও স্যাটিসফাই করলো, 1.87 যেটা সেটাও স্যাটিসফাই করলো, তাই না? জি স্যার। কিন্তু আপনি যদি 1.87 দেন তাহলে 1.87 স্যাটিসফাই করলো, কিন্তু 2.15 সেটা তো স্যাটিসফাই করলো না। তাহলে সেটা যদি স্যাটিসফাই না করে তাহলে ওই দিকে ফেল হয়ে যাবে, ফ্র্যাকচার হবে স্যার। ফ্র্যাকচার হবে, জি স্যার। মেম্বার ফেল করবে। ইয়েস স্যার। এবার বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে। লোড যখন অ্যানালাইসিস করতে চাই তখন আমরা সবসময় কমটা বলবো। লোড অ্যানালাইসিসটা হচ্ছে অনেকটা আমার পকেটে কত টাকা আছে সেরকম বিষয়। আমার পকেটে টাকা আছে, আমার ফ্রেন্ড আমার কাছে জিজ্ঞেস করছে যাই তোর কাছে 500 টাকা আছে, থাকলেও আমি বলবো যে আমার কাছে 200 টাকা আছে, সেফ থাকলাম। আর যখন বাবার কাছ থেকে টাকা নিতে চাবেন, যেটা কিনা হচ্ছে ডিজাইন প্রবলেম, আপনার দরকার 200 টাকা কিন্তু আপনি চাবেন 300 টাকা, তাহলে এখানে আমার ডিজাইন প্রবলেমে বলতেছে যে যদি ইল্ডিং রেজিস্ট করতে চাই তাহলে গ্রস এরিয়া যেটা লাগবে সেটা হচ্ছে 1.87, আর ফ্র্যাকচার যদি রেজিস্ট করতে চাই তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে 2.15। তাহলে আমি যদি 2.15 দেই তাহলে আমার বোথ ফ্র্যাকচারও রেজিস্ট হবে, ইল্ডিংও রেজিস্ট হবে। কিন্তু যদি 1.87 দেই তাহলে আমাদের শুধুমাত্র ইল্ডিং যেটা সেটা রেজিস্ট হবে, ফ্র্যাকচার তো রেজিস্ট হবে না, তাহলে মেম্বার ফ্র্যাকচার ফেলিউর হবে। তো আমি যদি চাই দুইটাই ঠেকাবো তাহলে আমাকে কি করতে হবে, যেটা বেশি থাকবে এরিয়া সেটা প্রোভাইড করতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে দ্য নেট এরিয়া রিকোয়ারমেন্ট অবভিয়াসলি কন্ট্রোলস সিন্স ইট এক্সিডস দি গ্রস এরিয়া রিকোয়ারমেন্ট। নাও আমাদেরকে এআইএসসির একটা স্লেন্ডারনেস রেশিও দেওয়া ছিল, L/R উইল বি ইকুয়াল দেন 240। তাহলে সেখান থেকে আমরা মেম্বারের যেই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন আর যেটা সেই ভ্যালুটা আমরা বের করতে পারি, কারণ আমার মেম্বারের লেন্থ দেওয়া ছিল 12 ফিট। তাহলে L/R এর ভ্যালু যদি 240 হয় তাহলে মিনিমাম আর যেটা সেই আর কত হবে, L যেটা কিনা হচ্ছে 12 ফিট, ইঞ্চিতে যদি নেই তাহলে 12 ডিভাইডেড বাই 240 ইজ ইকুয়াল টু 0.6 ইঞ্চ। তাহলে মেম্বারটার আমার হইতে হবে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন হইতে হবে 0.6 ইঞ্চ, এবং এই মেম্বারটার মিনিমাম AN বা নেট এরিয়া হইতে হবে 2.15 স্কয়ার ইঞ্চ। এই দুইটা ইনফরমেশনের উপর বেস করে এখন আমরা মেম্বার ডিজাইন করব। এখন আসছে আমরা এই ডিজাইন মেম্বারে, এবং এই ডিজাইন করতে হলে আমাদের কি করতে হবে, ওই যে আমাদের ডিজাইন ম্যানুয়ালটা লাগবে। কোনটা? ওই যে অ্যাঙ্গেল সেকশন আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমের মধ্যে আপলোড করে দিছি, বিভিন্ন অ্যাঙ্গেল সেকশনের প্রপার্টিজ। তাহলে এখন প্রথমত আমরা কি করব, আমাদেরকে দুইটা কন্ডিশন বলা হয়েছে। একটা বলা হয়েছে কি যে সিঙ্গেল লাইটেস্ট অ্যাঙ্গেল মেম্বার চুজ করার জন্য, আর সেকেন্ড হচ্ছে কি ডাবল লাইটেস্ট অ্যাঙ্গেল মেম্বার চুজ করতে। তাহলে ফার্স্ট সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার যদি চুজ করতে আসি তাহলে কি বলতেছে, সিলেক্ট সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার, দ্য রিকোয়ার্ড গ্রস এরিয়া ইন ইচ কেস ডিপেন্ডস অন দ্য এরিয়া ডিডাক্টেড ফর ওয়ান হোল which in turn depends on the thickness. The following tabular procedure may be found useful in making the selection. যখন আমরা ডিজাইন করি তখন ডিজাইন কি করি, আমরা হচ্ছে কি ট্রায়াল এন্ড এররের মতো চেক করি। তাহলে যদি আমরা একটা যদি হোল বাদ দিতে হয়, একটা হোল কেন বাদ দিব, কারণ খেয়াল করে দেখেন যে একটু
যখন আমরা ইউ ভ্যালুটা ধরেছিলাম তখন মনে আছে আমরা কি বলেছিলাম যে অ্যাঙ্গেল সেকশন আমরা ইউ ভ্যালু ধরেছি 0.80 এবং সেটা কেন ধরেছি কারণ আমাদেরকে কোয়েশ্চেনে বলা ছিল যে একটা গেজ লাইন বরাবর অ্যাঙ্গেলটা থাকবে, এই বোল্ট গুলো বসবে। তাহলে একটা গেজ লাইন বরাবর যদি বোল্ট বসে তাহলে ফেইলুর যদি হয় নেট এরিয়াতে তাহলে বেসিক্যালি সে কয়টা বোল্ট ক্রস করবে? একটা মাত্র বোল্ট না? এই যে এরকম একটা মাত্র বোল্ট সে ক্রস করবে না? ইয়েস স্যার। জি স্যার। বুঝতে পারছি? এখানে তো আর ডাবল গেজ লাইন বা ট্রিপল গেজ লাইন নাই। যদি ডাবল এরকম এই যে 1 2 3 এটা হচ্ছে তিনটা গেজ লাইন, এখানে যদি আসি এখানেও হচ্ছে তিনটা গেজ লাইন, তারপর এখানে যদি আসি এখানেও তিনটা গেজ লাইন, এরকম যদি থাকতো তাহলে কি হইতো? আমার স্ট্যাগারিং আসার ওয়ে থাকতো। কিন্তু যেহেতু সিঙ্গেল গেজ লাইন আছে সো এখানে তো স্ট্যাগারিং হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে ডাইরেক্ট পারপেন্ডিকুলার ফেইলুর হবে এবং শুধুমাত্র একটা বোল্ট, সেটা হয় এখান দিয়ে হবে বা এখান দিয়ে না হয়ে এখান দিয়ে হোক বা এখান দিয়ে হোক, যেখান দিয়েই হোক না কেন একটা মাত্র বোল্ট আমার ক্রস করবে, একটার বেশি কিন্তু করার কোনো স্কোপ নাই, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যেই মেম্বারটা নিব সেই মেম্বার থেকে আমরা কি করব? সবসময় একটা হোল এরিয়া বাদ দিতে যাব। তাহলে আমি যদি যেই হোলটা নিব যদি আমার মেম্বার থিকনেস হয় 5/16, প্রথমত আমরা কি করলাম? ধরলাম যে মেম্বার থিকনেস হচ্ছে 5/16। সেই 5/16 কিভাবে আমরা পেলাম? আমাদের ডিডাকশন ফর ওয়ান হোল, যদি মেম্বার থিকনেস হয় 5/16 তাহলে ওয়ান হোলের জন্য যেহেতু স্ট্যান্ডার্ড হোল আর আমাদেরকে এখানে বোল্ট বলা হয়েছে কি 7/8 ইঞ্চ ডায়ামিটার বোল্ট, ডায়ামিটার বোল্টের জন্য 7/8 প্লাস স্ট্যান্ডার্ডের জন্য 1/8 ইন্টু আমার 0.3125। এই 0.3125টা কোথা থেকে আসলো? ওই যে মেম্বার থিকনেস থেকে। এবং এটা কেন আসলো? ওই যে আমরা এই যে বাদ দিতাম এখানে, খেয়াল করে দেখেন এই যে স্যার এই 5/16টা আরেকবার একটু বলবেন? এই যে আমরা এখানে যখন নেট এরিয়া ক্যালকুলেশন করছিলাম, নেট এরিয়া সেখানে কি করতাম? আমরা একটা ডায়ামিটার, একটা বোল্টের যে ডায়ামিটার এই যে 3/4 ইঞ্চ ছিল সেটার সাথে যেহেতু স্ট্যান্ডার্ড হোল বলা ছিল 1/8 যোগ করতাম আর মেম্বার থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাই না? এটাই তো ছিল আমাদের এরিয়া অফ ওয়ান বোল্ট। জি স্যার। রাইট? জি এটা স্যার। আমরা বিয়োগ করতাম। এখন এইখানে যদি আসতেছি তাহলে বিয়োগ করবো যেটা, যে ওয়ান হোল এরিয়া যেটা ডিডাক্ট করব সেটা কিভাবে বের করব? তাহলে বোল্টেড ডায়া দেওয়া ছিল কত? 7/8। এই যে এখানে ক্যালকুলেশনটা দেখানো আছে, জি স্যার। স্টার চিহ্ন দিয়ে দেখেন 7/8 হচ্ছে আমার বোল্ট ডায়া, প্লাস এটার সাথে আমার যুক্ত হচ্ছে কত? 1/8। 1/8টা কোথা থেকে আসলো? স্ট্যান্ডার্ড বোল্ট আমাকে বলা হয়েছে। তাহলে 7/8 প্লাস স্ট্যান্ডার্ড। 1/8। আর মেম্বার জি স্যার। থিকনেস যেটা আছে আমাদের, ঠিক আছে, মেম্বার থিকনেস আমি কোথা থেকে পাবো? আমাদের স্টিল সেকশন, আমরা যাচ্ছি অ্যাঙ্গেল সেকশনে। এই অ্যাঙ্গেল সেকশন দেখেন আমার বিভিন্ন সাইজের মেম্বার আছে, যে মেম্বারগুলোর সাইজ কি? আইদার আছে 5/8, 9/16, 3/4, এগুলো হচ্ছে গিয়ে মেম্বার থিকনেস, তাই না? জি ইয়েস স্যার। স্যার। তাহলে এখান থেকে আমি মেম্বার থিকনেস চুজ করলাম যে 5/16 হবে আমার মেম্বার থিকনেস। যদি 5/16 মেম্বার থিকনেস হয় তাহলে আমার স্যার এটা কি ওই এরিয়া, চার্ট থেকে নিয়ে এসেছে? হ্যাঁ চার্ট থেকে আমরা ধরতেছি যে আমরা কি কি ধরতে পারি। আমাকে তো সবচেয়ে লাইটেস্ট মেম্বার ডিজাইন করতে বলছে, তাই না? তো লাইটেস্ট মেম্বার কখন হবে? যখন মেম্বার থিকনেসও কমবে তখন তো সেই মেম্বারটা লাইটেস্ট হবে। তো আমি এখানে 3 থেকে 4 রকমের মেম্বারের এরিয়া আমি নিচ্ছি। একটা হচ্ছে 5/16 মেম্বার আমি যদি চুজ করি, যদি এই মেম্বারটা আমি চুজ করি
ঠিক আছে, একটা মেম্বারের থিকনেস যদি হয় 5/16, তাহলে সেই মেম্বারের ক্ষেত্রে, সেই টাইপের মেম্বারের ক্ষেত্রে কতটুকু এরিয়া বাদ দিতে হবে? বোল্ট তো আমার ফিক্সড করা আছে 7/8, স্ট্যান্ডার্ড বোল্ট তাহলে 1/8 যোগ হবে, তাহলে মেম্বার থিকনেসটা শুধুমাত্র ভ্যারি করবে। তাহলে মেম্বার থিকনেস যদি আমি 5/16 নেই, তাহলে আমার বাদ দিতে হবে 0.3125 বা 0.313 স্কোয়ার ইঞ্চ, এতটুকু আমার বাদ দিতে হবে গ্রস এরিয়া থেকে। গ্রস এরিয়া থেকে বাদ দিলে আমি নেট এরিয়া পাবো, সেই নেট এরিয়াটাই কোনটা? এই যে 2.15। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই নেট এরিয়ার সাথে যদি এটাকে আমি যদি যোগ করি, তাহলে আমি কি রিকোয়ার্ড গ্রস এরিয়াটা পাবো না? কারণ আমরা এখানে যখন অ্যানালাইসিস করতাম, অ্যানালাইসিসে কি করতাম, এই যে গ্রস ক্রস সেকশনাল এরিয়া, সেখান থেকে আমি এরিয়া অফ 1 বোল্ট বিয়োগ করে নেট এরিয়া পেতাম। তাহলে উল্টা ভাবে যদি আমরা বলতে পারি না যে নেট এরিয়ার সাথে যদি এরিয়া অফ 1 বোল্ট যোগ করি, তাহলে গ্রস ক্রস সেকশনাল এরিয়া পাবো না? এখন এই গ্রস ক্রস সেকশনাল এরিয়াটা কেন বের করতেছি? কারণ এই যে মেম্বারগুলো আমি ডিজাইন করব, এই যে এআইএসসি থেকে আমি যে মেম্বারগুলো ডিজাইন করব, এখানে যে এরিয়াটা দেয়া থাকবে, এটা কি নেট এরিয়া নাকি গ্রস এরিয়া? স্যার গ্রস এরিয়া। গ্রস এরিয়া। তাহলে আমি যখন মেম্বার ডিজাইন করতে যাবো, অবশ্যই আমার গ্রস এরিয়া লাগবে, আমি তো নেট এরিয়া দিয়ে বের করতে পারবো না। তাহলে নেট এরিয়ার যেই ফর্মুলাটা আমি ভ্যালুটা পেলাম, সেটাকে আবার কনভার্ট করতে হবে গ্রস এরিয়াতে। যে ফ্র্যাকচারের যেই রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট থেকে আমি যদি আমার এরিয়া বের করতে চাই, তাহলে সেটা কত? সেটা আসবে আমাদের এই 2.46। তাহলে 2.46 গ্রস এরিয়া আর মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 0.6 ইঞ্চ। এই দুইটাকে কনসিডার করে একটা মেম্বার আমি যদি এখান থেকে, আমি যদি এই যে এইখান থেকে যদি চুজ করি, তাহলে সেটা আমরা পাচ্ছি L 5/3/2/5/16, যেটার এরিয়া হচ্ছে 2.56 এবং লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বা আর মিনিমাম, যেটা এই আর মিনিমামটা কোথা থেকে আসবে? আর জেড থেকে। কারণ যেই মেম্বারই আপনি নেন না কেন, দেখেন আপনার আর এক্স এক্স এর ভ্যালু হচ্ছে একটা মেম্বার, সিম্পল যে কোনো একটা মেম্বার আমি যদি চুজ করি, এই মেম্বারের আর এক্স এক্স এর ভ্যালু 2.41, এই মেম্বারটার আর ওয়াই ওয়াই এর ভ্যালু 2.41, আর জেড এর ভ্যালু 1.56। এবং C101 কোর্সটা যখন আপনারা করছেন, আপনারা খেয়াল করে দেখছেন যে সব সময় লিস্ট রেডিয়াস অফ জাইরেশনটা আসে সব সময় আর জেড, দ্যাট মিন্স জেড এক্সিস থেকে আমরা লিস্ট রেডিয়াস অফ জাইরেশনটা পেয়ে থাকি। তাহলে আর জেড এর ভ্যালুটা সবসময় আমাকে এই জেড এক্স, সরি, আর মিনিমাম যেটা নিতে হবে সেটা সবসময় জেড এক্সিস এর জন্য নিতে হবে। তাহলে জেড এক্সিস এর এই আর মিনিমাম আমরা পাই 0.76। তাহলে এটা একটা হইতে পারে আমার প্রবাবল অ্যান্সার, যে আমি একটা মেম্বার নিব যার মেম্বারটা হচ্ছে L 5/3/2/5/16, যদি প্রোভাইডেড দ্যাট আমার থিকনেস যদি 5/16 নেই। যদি 5/16 না নিয়ে আমি যদি 3/8 নেই, তাহলে 3/8 মেম্বারের ক্ষেত্রে আমার ডিডাকশন কি হবে? আমার তখন এরিয়া হয়ে যাবে এই যে এখানে 7/8 প্লাস 1/8 ইন্টু স্ট্যান্ডার্ড থিকনেস হবে 3/8। তাহলে 3/8 নিলে এরিয়া ডিডাকশন হচ্ছে 0.375। তাহলে তখন নেট এরিয়া যেটা ছিল 2.15, সেটার সাথে যোগ হবে 0.375, তাহলে গ্রস এরিয়া দাঁড়াচ্ছে 2.53 তে। 2.53 থেকে বড় হইতে হবে এরিয়া, এবং আর মিনিমামের ভ্যালু হইতে হবে 0.6 ইঞ্চ। এরকম সাইজের একটা এরিয়া আমরা পেলাম কি L 4/3/2/3.5/3/8, যেটার এরিয়া হচ্ছে 2.67, যেটা কিন্তু 2.53 থেকে বড়, এবং আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0.72। তাহলে এভাবে স্যার এই আরটাও কি জেড এক্সিস থেকে নিছেন? অবশ্যই এই যে 4/3.5/3/8, আমরা যদি এখানে আসি L 4/3.5,
এই যে L4/3.5/3/8 এই যে সেকেন্ড লাইনের যে মেম্বারটা সেটার এরিয়া দেখি 2.68, বইয়েও লেখা আছে 2.67, কাছাকাছি আছে। আর আর জেড এর ভ্যালু 0.72 বলছে, দেখি এখানে কত আছে 3/8, এই যে 4 3.5 3/8, এইটার আর জেড এর ভ্যালু 0.72 0.72। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এভাবে আমি থিকনেস চুজ করে আমি নিতে পারি। এখন কোশ্চেন হচ্ছে আমাকে সবচেয়ে লাইটেস্ট মেম্বার নিতে হবে। লাইটেস্ট মেম্বার যদি নিতে হয় তাহলে লাইটেস্ট আমি কিভাবে বুঝবো? ওয়েটের উপর বেস করে, যেটা ওয়েট কম পার লিনিয়ার ফিটে সেটাই হবে লাইটেস্ট। তাহলে এইরকম এই যে তিনটা মেম্বার বের হইলো, L5/3.5/5/16, L4/3.5/3/8, L3.5/3/7/16, এরকম তিনটা মেম্বারের মধ্যে যেটা ওয়েট সবচেয়ে বেশি লাইটেস্ট হবে সেটাই হবে আমাদের সিঙ্গেল ডিজাইন মেম্বার। স্যার এটা কোন ভ্যালুর উপর ডিপেন্ড করবে স্যার, যে সবথেকে কম হইতেছে? এই যে ওয়েট, আপনি যে তিনটা মেম্বার বের করবেন, তিনটা মেম্বার আপনি যখন চুজ করলেন L4, যেমন এখানে আমরা দেখলাম L4/3.5/3/8, এটার ওয়েট কত তাহলে 9.10 পাউন্ড পার ফিট। সিমিলার ওয়েতে আমি এটা যেটা ডিজাইন করলাম যে L5/3.5/5/16, এই মেম্বারটা চেক করে দেখি তার ওয়েট কত। 5/3.5/5/16 এই মেম্বারের ওয়েটে যায় 5/3.5/3/5/16 5/3.5/5/16 5/16 এটার ওয়েট দেওয়া আছে কত 8.70 পাউন্ড পার ফিট। আর এর পরের যেটা নিয়েছিলাম সেটা কত ছিল? স্যার 7। স্যার নিচেরটাই না হাফ। 9.10। এই যে 4/3.5/3/8, এই যে সেকশনটা 4/3.5/3/8, এটার ওয়েট আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার ওয়েট হচ্ছে 9.10 পাউন্ড পার ফিট। আর উপরের যে মেম্বারটা যদি আমরা 5/16 এই মেম্বারটা যদি নেই তাহলে সেই মেম্বারের ওয়েট দাঁড়াচ্ছে 5/3.5/5/16, সেটা দাঁড়াচ্ছে 8.70। তাহলে দুইটার মধ্যে এটা কম। আর থার্ড যে মেম্বার ডিজাইন করা হয়েছে L3.5/3/7/16, সেটারটা যদি আমরা দেখি থ্রি অ্যান্ড হাফ বাই থ্রি বাই কত 3.5/3/7/16, সো 3.5/3/7/16, এটা হচ্ছে 9.10 পাউন্ড পার ফিট। তাহলে তিনটার মধ্যে সবচেয়ে কম ওয়েট আমরা পেলাম আগের মেম্বারটাতে, একদম উপরের যে মেম্বারটা যেটা কিনা হচ্ছে 5/3.5/5/16, যেটা হচ্ছে ওয়েট হচ্ছে 8.70। তাহলে আমরা বলতে পারি যে কম্পেয়ারিং দিস থ্রি ডিজাইন মেম্বার, the lightest member is 5/3.5/5/16। তাহলে এটাই হবে সিঙ্গেল ডিজাইন মেম্বার যদি আমি সিঙ্গেল অ্যাঙ্গেল চুজ করি। ঠিক আছে, জি স্যার। আর যদি ডাবল অ্যাঙ্গেল আমরা নিতে চাই, ডাবল অ্যাঙ্গেল মেম্বার, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দুইটা করে হোল বাদ যাবে, সেম আগের মতোই। মেম্বার সেকশন আমি নিব, মেম্বার থিকনেস আমি নিতে পারি 1/4 5/16 3/8, এরকম বিভিন্ন মেম্বার থিকনেস দেওয়া আছে। এই থিকনেসটা আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আপনি কোনটা নিতে চান। যেমন এখানে অ্যাভেলেবল অনেকগুলো মেম্বার থিকনেস দেওয়া আছে 7/8 3/4 5/8 9/16 হাফ 7/16 3/8 5/16। এই বিভিন্ন মেম্বার থিকনেস থেকে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন থিকনেসটা নিতে চাচ্ছেন বা কোনটাতে লাইটেস্ট আসতে পারে। এখানে তিনটা নিছে 5/16 3/8, ঠিক আছে, 3/8টা হচ্ছে বেসিক্যালি 6/16, কিন্তু 6/16 কাটাকাটি করে আরো ছোট করলে হয় 3/8, আর নিয়েছে কত 7/16। জি স্যার। তাহলে এই মেম্বার গুলোর মধ্যে থেকে তিনটা এখানে সেকশন নেওয়া হয়েছে,
সেকশন নিয়ে থিকনেস নেওয়া হয়েছে, থিকনেস নিয়ে 3টা মেম্বার ডিজাইন করা হয়েছে, ডিজাইন করে 3টার মধ্যে যেটা লাইটেস্ট, কারণ আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছিল কি ডিজাইন দি লাইটেস্ট অ্যাঙ্গেল মেম্বার, 3টার মধ্যে যেটা, এখানে একটা কলাম আপনি চাইলে বই এখানে কম লিখছে সেটা হচ্ছে ওয়েট, সো আপনি চাইলে এখানে আরেকটা কলাম বসিয়ে নেবেন সেটা হচ্ছে মেম্বার ওয়েট। মেম্বারে এখানে এরিয়াও নিলেন, আপনি রেডিয়াসও বের করলেন, বের করার পর আপনি ওয়েটটা বের করবেন, ওয়েটটা বের করে দেখবেন যে যার ওয়েট সবচেয়ে কম সেটাই হবে আপনার ডিজাইন মেম্বার। স্যার এগুলো বার করতে তো অনেক সময় লাগে, দেখতেছি। ডিজাইন করা মানে কি? তাহলে আপনি এতদিন ধরে কি করলেন? তাহলে 315 এ আপনারা ডিজাইন কি করছেন? আপনারা কি ধুমধাম করে ফেলছেন নাকি? না স্যার, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে স্যার একটু ঝামেলা হবে, তার জন্য। পরীক্ষার ক্ষেত্রে মোটেও ঝামেলার বিষয় না, পরীক্ষার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। ডিজাইন কোর্সের একটাই শুধুমাত্র সলিউশন, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত দ্রুত ডিসিশন নিতে পারবেন। আপনার কাছে মানুষ আসবে কি ডিসিশন নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে না আমি তো ডিসিশন দিতে পারি না, আমার অনেক সময় লাগবে ডিসিশন দিতে, তার মানে আপনি ভালো ডিজাইন ইঞ্জিনিয়ার না, আপনার কাছে মানুষ আসবে না। তাও ঠিক, তাই না? সবাই তো ডিজাইন ইঞ্জিনিয়ার হয় না। স্যার। ডিজাইন ইঞ্জিনিয়ার মানে আপনাকে ডিসিশন নেওয়াটা শিখতে হবে, যে আপনি কোনটা নিবেন কোনটা নিবেন না, সেই ডিসিশন নেওয়ার জন্যই তো আপনার কাছে মানুষজন আসবে, তো আপনাকে সেই ডিজাইন প্র্যাকটিস করতে হবে। জি স্যার। সো আজকে আমি একটা বইয়ের প্রবলেম করে দিলাম, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ডিজাইন প্রবলেম, নিজের একটা প্রবলেম আমি আপনাদেরকে করাবো, সেখান থেকে আমাদের আরো প্র্যাকটিস হবে। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। বাই দিস টাইম আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটা একটু নিজেরা দেখেন, কোশ্চেনটা তো আপনি বুঝলেন, পুরো অ্যান্সারটা বুঝলেন, নিজেরা একবার ট্রাই করেন। বইয়ের মধ্যে এরকম ডিজাইন প্রবলেম দেওয়া আছে, এই বইটার মধ্যে অনেক ডিজাইন প্রবলেম আছে, সেগুলো একটু করেন। আর পাশাপাশি আমি তো আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন প্রবলেম প্র্যাকটিস করাই একটু একটু করে, কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে যে ক্লাসে একটা 1.5 ঘন্টার ক্লাসে একটা প্রবলেম আপনি প্র্যাকটিস করলেন, আর সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন পরীক্ষার সময় আপনি পারবেন না। আপনাকে নিজে থেকে শিখতে হবে। ইউনিভার্সিটি লাইফ, এখানে কিন্তু কোনো কোচিং করানো হয় না। স্কুল কলেজে কি হইতো, আপনি একজন প্রাইভেট টিউশনের কাছে যেতেন, প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার পর স্কুলে আধা ঘন্টা বা 45 মিনিটের একটা ক্লাস হইতো, সেখানে হয়তো আপনাকে একটা বা দুটো অঙ্ক করাইতো, তারপর প্র্যাকটিস করার জন্য কি করতেন, হয় বাসায় টিউটর রাখতেন অথবা কোচিং এ গিয়ে টিচারের কাছে পড়তেন। টিচার ওখানে আরো 5-10টা করে 3 ঘন্টা একটা কোচিং করতেন, সেই কোচিং এ হয়তো আরো নতুন 5-10টা প্রবলেম করাইতো, তারপর টিচার আপনাকে কিছু হোমওয়ার্ক দিত, সেভাবে করতো। ইউনিভার্সিটি লাইফে আপনি তো আর সেই ছোট্ট বাচ্চাটা না, আপনি 15-16 বছরের একটা বাচ্চা, আপনাকে ধরিয়ে ধরিয়ে এগুলো শিখাতে হবে। আপনি অলরেডি জানেন যে আপনাকে কিভাবে শিখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, সবকিছু আপনি আছেন। সো ইউনিভার্সিটি সিস্টেমটা হচ্ছে আপনাকে শিখিয়ে দেওয়া হবে, বাদ বাকি সময়টুকু আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, করে আপনি শিখবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি শিখবেন না, আপনার নলেজের শর্টেজ থেকে যাবে, অ্যাজ এ রেজাল্ট আপনার পরীক্ষা তো আপনার খারাপ হবে, আপনি ডিজাইন করতে পারবেন না। আর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি ডিজাইনার হতে পারবেন। অলরাইট, সো আজকের কোশ্চেন সম্পর্কে কারো কোনো ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন?